হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল। আজকে তোমাদের জন্য তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাঠ্য বই আছে, পরিবেশবিদ্যা পাঠ্য বই, সে পাঠ্য বইয়ের 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরকম 100টা প্রশ্নের সিরিজ হয়তো নিয়ে ভিডিও হয়তো আরও একটা বা দুটো হতে পারে, তাহলে পুরো তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশ পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করব এই ভিডিওগুলো যদি তোমরা দেখো, এই ভিডিওগুলো দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যদি কোনো কোশ্চেন আসে পরীক্ষায়, তাহলে তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তোমরা ভিডিওটাতে অবশ্যই লাইক করো। তোমাদের ভিডিও দেখো, তোমরা একদমই লাইক করো না। একটা ভিডিও তৈরি করতে প্রচুর সময় লাগে, প্রচুর খাটনি লাগে। তোমরা লাইক করে একটু উৎসাহ দিও আর কমেন্ট করো কেমন লাগছে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে শুরু করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন সবজি রক্তাল্পতায় উপকারী? রক্তাল্পতায় উপকারী সবজি কোনটা? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি, কাঁচকলা। ঠিক আছে, কাঁচকলা হচ্ছে রক্তাল্পতায় উপকারী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ডাক্তারবাবুদের যে পরিহিত পোশাক, সে পরিহিত পোশাককে কি বলে? ডাক্তারবাবুদের পরিহিত পোশাককে কি বলে? ডাক্তারবাবুদের পরিহিত পোশাককে বলা হচ্ছে অ্যাপ্রন। ঠিক আছে, উত্তর কোনটা হবে? অপশন এ হবে অ্যাপ্রন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ক্যাশমিলন। ক্যাশমিলন বলতে বোঝায়, ক্যাশমিলন বলতে কি বোঝায়? ক্যাশমিলন বলতে বোঝায় হচ্ছে অপশন সি হবে উত্তর, সিনথেটিক উল। ঠিক আছে, সিনথেটিক উল বোঝায় ক্যাশমিলন বলতে। পরের প্রশ্ন, নিচের জীবিকাগুলির মধ্যে কোনটা হচ্ছে লুপ্ত জীবিকা? যে জীবিকাটা হারিয়ে গেছে সেই জীবিকাটাকে বলে লুপ্ত জীবিকা। তাও এই ধরনের জীবিকা নিচের অপশনগুলির মধ্যে কোনটা আছে? ফটোকপির দোকান, কোচওয়ান, কামার না কুমোর? উত্তর কোনটা হবে? লুপ্ত জীবিকা হবে হচ্ছে কোচওয়ান। যারা হচ্ছে ঘোড়ার গাড়ি চালাতো আগে, সেটা হচ্ছে তাদের বলা হয় কোচওয়ান। বর্তমানে কিছু চালায় লোকে, কিন্তু জীবিকাটা ক্রমাগত লুপ্ত হওয়ার পথে। ঠিক আছে, আর নেক্সট প্রশ্ন দেখো, মুগা রেশম মথ। মুগা রেশম মথ এটা ভারতে কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? মুগা রেশম মথ দেখতে পাওয়া যায় হচ্ছে ভারতের আসাম রাজ্যে। খেয়াল রাখবে, আসাম রাজ্যে দেখতে পাওয়া যায় হচ্ছে মুগা রেশম মথ। তোমরা একটু সাথে একটু পেন খাতা নিয়ে নাও, কিছু কিছু ইনফরমেশন তোমাদের হয়তো লিখতে হতে পারে। পিনটেল, হুইসলেং টিল, এগুলো কি জিনিস? এগুলি হচ্ছে নানা জাতের কি হাঁস। ঠিক আছে, অপশন বি উত্তর হবে নানা জাতের হাঁস। বড় প্রশ্ন দেখো, সাঁতরাগাছি ঝিল। সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত? সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? উত্তর হবে হচ্ছে অপশন বি, হাওড়া। হাওড়া জেলায় অবস্থিত সাঁতরাগাছি ঝিল। তোমরা অনেকে কম বেশি জানো। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন জঙ্গলের মধ্য থেকে হলং নদী প্রবাহিত হয়েছে? হলং নদী এটা কোন জঙ্গলের মধ্য থেকে প্রবাহিত হয়েছে? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন ডি হবে উত্তর, জলদাপাড়া। জলদাপাড়া জঙ্গলের মধ্য থেকে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন গাছ ব্যথার উপশমকারী হিসেবে কাজ করে? ব্যথার উপশমকারী হিসেবে কাজ করে কোন গাছ? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে রাংচিতা। খেয়াল রাখবে, রাংচিতা গাছ। রাংচিতা গাছ ব্যথার উপশমকারী হিসেবে কাজ করে। আর এখানে সিংকোনা গাছ আছে। সিংকোনা গাছ থেকে তোমরা জানো, সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, ম্যালেরিয়ার ওষুধ। আর আমরুল কি করে? আমরুল হচ্ছে রক্ত আমাশা হলে আমরুল পাতার রস খেতে বলা হয়। ঠিক আছে, আমরুল রক্ত আমাশাকে বশ করে। খেয়াল রাখবে, এগুলো তোমরা একটু নোট করে নিও, একটু কাছে খাতা পেনটা একটু রাখো। পরের প্রশ্ন দেখো, নানান জিনিসের পুতুল, যারা পুতুল তৈরি করেন নানান জিনিসে, তাদের কি বলে? পটুয়া, কুম্ভকার, মালাকার না ডোকরা? যারা পুতুল তৈরি করে, তোমাদের এই দুটো অপশনের মধ্যে একটু বলাতে পারে। যারা পুতুল তৈরি করেন তাদের বলা হয়েছে পটুয়া। খেয়াল রাখবে, পুতুল তৈরি করেন যারা, তাদের বলা হয়েছে পটুয়া। আর এখানে কুম্ভকার যারা আছেন তারা কি করেন? তারা হচ্ছে মাটির হাঁড়ি কলসি, তোমরা দেখেছো অনেক আমাদের গ্রামের মধ্যে দেখা যায়, মাটির হাঁড়ি কলসি, মনসার ঘট বা বিভিন্ন পুজোর ঘট, এই ধরনের জিনিস তারা তৈরি করেন।
ঠিক আছে। আর এই মালাকার যেটা আছে অপশানটা, এই মালাকার হচ্ছে যে পিতল ঢালাইয়ের কাজ যারা করেন, পিতল ঢালাই শিল্পীদের বলা হচ্ছে মালাকার। খেয়াল রাখবে, পিতল ঢালাই শিল্পী তাদের বলা হয়েছে মালাকার। আর এই ডোকরা হচ্ছে পিতলের যে জিনিসগুলো, পিতলের যে জিনিস, পিতলের কোনো প্রদীপ হোক বা পিতলের কোনো ঘণ্টা হোক বা পিতলের কোনো দেবদেবীর মূর্তি হোক, এই যে জিনিসগুলো, এই পিতলের জিনিসগুলোকে বলে ডোকরা, আর শিল্পীকে বলে মালাকার। খেয়াল রাখবে, এই দুটো কিন্তু একটু গুলিয়ে যাবে তোমাদের, একটু নোট করে নাও। মালাকার হচ্ছে কি পিতল ঢালাই শিল্পীদের বলে, আর ডোকরা কি পিতলের যে জিনিসটা মালাকাররা তৈরি করেন সেই জিনিসটাকে বলে হচ্ছে ডোকরা। ঠিক আছে। আর পটুয়া কি বললাম, পটুয়া হচ্ছে বললাম হচ্ছে যারা পুতুল তৈরি করেন। আর কুম্ভকার কি বললাম, যারা হচ্ছে মাটির হাঁড়ি কলসি তৈরি করেন তাদের বলে কুম্ভকার। ঠিক আছে, এই চারটে পুরো আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের। নেক্সট দেখো, রামায়ণ আর মহাভারতের মতো গল্প দিয়ে নিচের কোন নাচের কাহিনী তৈরি হয়? উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ছৌ নাচ। ঠিক আছে, ছৌ নাচের কাহিনী তৈরি হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিষ্ণুপুরী সিল্ক শাড়ি, বিষ্ণুপুরী সিল্ক শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে এটা যে বাঁকুড়া জেলায় বিখ্যাত। ঠিক আছে, বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুরী সিল্ক শাড়ি হচ্ছে বিখ্যাত। পরের প্রশ্ন দেখো, পিতল ঢালাই শিল্পীদের কি বলে? আমি কিছুক্ষণ আগে বললাম, পিতল ঢালাই শিল্পীদের কি বলে? মালাহার বলে, মালাহার, বা কোথায় কোথায় বলে ঢেপ্পো। দেখো অপশানটা একটুখানি অন্য লাগছে, এরকম ধরনের অপশান দিলে হয়তো তোমাদের মনে হতে পারে এটা কি উত্তর হবে, বা এই মালাকারটা হয়তো দিয়ে দিতে পারো তখন গুলিয়ে গিয়ে। ঠিক আছে, পিতল ঢালাই শিল্পীদের বলে মালাহার। ঠিক আছে, আর মালাকার যেটা যেটা বললাম কি, মালাকার যারা হচ্ছে শোলার কাজ করেন। ঠিক আছে, মালাকার যারা হন তারা হচ্ছে শোলার কাজ করে, শোলার টোপর, শোলার চাঁদমালা, এই ধরনের জিনিস এই মালাকাররা তৈরি করেন। আর এই ঢেপ্পো যারা হন, ঢেপ্পো বা মালাহার, এরা হচ্ছে পিতল ঢালাই শিল্পী। কোনো কোনো জায়গায় শ্যাকড়াও বলে, শ্যাকড়া, ঢেপ্পো, ঠিক আছে, মালাহার, এগুলো হচ্ছে পিতল ঢালাই শিল্পীদের আর একটা নাম। আর কর্মকার হচ্ছে জানো তোমরা, যারা হচ্ছে লোহার কাজ করে তাদের কর্মকার বা কামার বলে। চলো নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন স্থানে রেশম শিল্প বিখ্যাত? ঠিক আছে, আমি এমনভাবে অপশানগুলি নিয়েছি যাতে একটা প্রশ্নের সাথে অনেকগুলি প্রশ্ন একবারে কভার হয়ে যায়, কারণ আমি যদি আলাদা আলাদা করে কোশ্চেন করি তাহলে অনেক প্রশ্ন হবে। আমি একবারে অপশানগুলো নিয়ে নিয়েছি, একবারে আমি আলোচনা করে দেবো, তোমরা খাতা পেন নিয়ে একটু নোট করে নাও, বা তোমাদের পড়া থাকলে তোমরা শোনো ভিডিওটা ভালো করে, তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। পশ্চিমবঙ্গের কোন স্থানে রেশম শিল্প বিখ্যাত? রেশম শিল্প কোন স্থানে বিখ্যাত? সুজাপুর। ঠিক আছে, অপশন সি উত্তর হবে এটা, সুজাপুর হচ্ছে মালদায় অবস্থিত, মালদা জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের। সুজাপুর, কালিয়াচক, খেয়াল রাখবে এই দুটো স্থান হচ্ছে রেশম শিল্প হচ্ছে বিখ্যাত। আর এই যে ঝালদা যে জায়গাটা দেখছো, ঝালদা আর সোনামুখী, এই দুটো জায়গা হচ্ছে গালা শিল্পের জন্য বিখ্যাত। গালা শিল্পের জন্য বিখ্যাত যদি বলে জায়গা, খেয়াল রাখবে ঝালদা, যেটা কোথায় অবস্থিত তোমরা জানো, পুরুলিয়াতে অবস্থিত। আর সোনামুখী কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলাতে অবস্থিত। ঝালদা আর সোনামুখী এই দুটো জায়গা কি, এই দুটো জায়গা হচ্ছে গালা যে শিল্প আছে, গালা শিল্পের জন্য বিখ্যাত। আর এখানে ধনেখালি বলে যে অপশানটা আছে, হুগলি জেলায় অবস্থিত। এই জায়গাটা কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, হুগলি জেলার ধনেখালি ছাড়াও হুগলি জেলার আরেকটা স্থান আছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে শ্রীরামপুর। খেয়াল রাখবে, শ্রীরামপুর আর ধনেখালি এই দুটো হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত হুগলি জেলায়। পরে প্রশ্ন দেখো তোমরা, কোন মাসে টুসু পরব হয়? টুসু যে পরবটা, সেই টুসু পরবটা কোন মাসে হয়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি, পৌষ মাসে। পৌষ মাসে হয় আর টুসু পরব, আর হচ্ছে ভাদ্র মাসে হয় ভাদু পরব। খেয়াল রাখবে এটা। নেক্সট প্রশ্ন, ঝুমুর নাচ। ঝুমুর নাচ কোন আদিবাসী মানুষেরা করে? আদিবাসী মেয়েরা করে ঝুমুর নাচ। এটা কোন আদিবাসী মেয়েরা করে? এটা হচ্ছে সাঁওতাল আদিবাসী মেয়েরা করে। ঠিক আছে, সাঁওতাল আদিবাসী মেয়েরা করে। আর এই নাচটা পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাওয়া যায়?
পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া আর মেদিনীপুর জেলাতে দেখতে পাওয়া যায়। একটু নোট করে নাও, বীরভূম, বাঁকুড়া আর মেদিনীপুর জেলাতে এই ঝুমুর নাচটা দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো, গম্ভীরা পালা। গম্ভীরা যে পালাটা, এটা পশ্চিমবঙ্গের কোন জেলাতে দেখা যায়? উত্তর কোনটা হবে এটার উত্তর হবে হচ্ছে মালদা। ঠিক আছে, মালদা জেলায় দেখা যায় হচ্ছে গম্ভীরা পালা। পরের প্রশ্ন দেখো, খাসি উপজাতির লোকেরা ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? খাসি উপজাতির লোকেরা ভারতে কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন ডি, মেঘালয়। ঠিক আছে, মেঘালয় দেখা যায়। আর একটা জিনিস খেয়াল রাখবে, এদের যে সমাজটা আছে, এই খাসি উপজাতির সমাজটা, এই সমাজের নিয়ম হচ্ছে এদের পরিবারের যে প্রধান, সে পরিবারের প্রধান হয় মা। ঠিক আছে, এদের সমাজটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। আমাদের এইসব জায়গায় কি দেখা যায়? আমাদের এইসব জায়গায়, সমস্ত জায়গায় দেখা যায় হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ, কিন্তু খাসি উপজাতির মধ্যে সমাজটা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। এদের পরিবারের প্রধান হচ্ছে মা। ঠিক আছে, বিয়ের পরে এদের ছেলেদের হচ্ছে মেয়েদের ঘরে যেতে হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন স্থানে মনোহরা বিখ্যাত? মনোহরা যে খাবারটা আছে, এই মনোহরা খাবারটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন স্থানে বিখ্যাত? উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে হচ্ছে জনাই। ঠিক আছে, জনাই, খেয়াল রাখবে জনাই। অপশন সি উত্তর হবে জনাই। আর এই জনাই অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে। ঠিক আছে, এখানে আরও দেখো কিছু কিছু আমি নাম এখানে লিখেছি, সেই নামগুলো সম্পর্কে একটু ডিসকাস করে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। শক্তিগড়, এই শক্তিগড় যে জায়গাটা আছে, এই শক্তিগড়ে তোমরা জানো শক্তিগড়ের কি বিখ্যাত? শক্তিগড়ের হচ্ছে ল্যাংচা বিখ্যাত। বর্ধমান জেলায় অবস্থিত শক্তিগড়, শক্তিগড়ের হচ্ছে ল্যাংচা বিখ্যাত। আর এখানে জয়নগর আছে, জয়নগর কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। জয়নগরের হচ্ছে কি, জয়নগরের মোয়া বিখ্যাত। ঠিক আছে, আর এখানে সরিষাবাড়ি যে জায়গাটা আছে, সরিষাবাড়ি, এটা হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমানের জামালপুরের সরিষাবাড়ি, এই সরিষাবাড়ি জায়গাটা হচ্ছে প্যাড়া সন্দেশ যেটা আছে, প্যাড়া সন্দেশ হচ্ছে বিখ্যাত। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশন নেই কৃষ্ণনগর, কৃষ্ণনগরটা তোমরা একটু নোট করে নেবে। কৃষ্ণনগরে হচ্ছে সরপুরিয়া হচ্ছে বিখ্যাত। পরে প্রশ্ন দেখো, নিচের নামগুলির মধ্যে কোনটি হচ্ছে মাছের নাম? মাছের নাম কোনটা? দেখো উত্তরগুলো, বড়লি আছে, বেথুয়া আছে, ন্যাদোস আছে, না এসি আছে। এখানে মাছের নাম কোনটা? বড়লি হচ্ছে মাছ, আর এখানে হচ্ছে ন্যাদোস হচ্ছে মাছ। উত্তর হবে কোনটা? উত্তর হবে এ আর সি। আর এই বেথুয়া কি জিনিস? বেথুয়া একটা শাক, শাকের নাম হচ্ছে বেথুয়া। নেক্সট প্রশ্ন, সুনিতা উইলিয়ামস কোন দেশের মহাকাশচারী? সুনিতা উইলিয়ামস, এনার কথা তোমরা জানো। ইনি কোন দেশের মহাকাশচারী? ইনি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশচারী। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশচারী, আর ইনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। ঠিক আছে, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক। নেক্সট প্রশ্ন, রাজস্থানের ভামবাজি শিষ্য বিশনায় সম্প্রদায়ের যে মানুষেরা যারা গাছ রক্ষার জন্য আন্দোলন করেছিলেন, তারা কতগুলি উপদেশ মেনে চলতো? বিশনায় সম্প্রদায়ের মানুষেরা গাছ রক্ষার জন্য কতগুলি উপদেশ মেনে চলতো? উত্তর কোনটা হবে? উত্তর হবে 29। 20 যুক্ত 9, 20 যোগ 9, 29। ঠিক আছে, 29টা উপদেশ তারা হচ্ছে মেনে চলতো। ঠিক আছে, আমি যে ভিডিওটা পরিবেশগত আন্দোলন নিয়ে তৈরি করেছি, সেই ভিডিওটাতে আমি এই বিষণয় আন্দোলন সম্পর্কে লিখেছি, বা অনেক রকম যে আন্দোলন আছে পরিবেশবিদ্যার সমস্ত আন্দোলন আমি ভিডিওটাতে কভার করেছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। তাছাড়া বায়োরেমিডিয়েশন নিয়েও ক্লাস আছে, আর ট্রিজ গ্রোয়িং যে টেকনিক্সটা, যেটা নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে বায়োরেমিডিয়েশনের সাথে, সেটা নিয়েও ক্লাস আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, মফলং পবিত্র বনভূমি, মফলং পবিত্র বনভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর কোনটা হবে? উত্তর হবে, দেখো এখানে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, এখানে সব ম দিয়ে আমি দিয়েছি। এখানে একটা কনফিউশনের একটা জায়গা আছে।
খেয়াল রাখবে এটা হচ্ছে মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত? মেঘালয় অবস্থিত। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে মেঘালয়। ঠিক আছে, এটা হচ্ছে মেঘালয়ের শিলং বলে যে জায়গাটা আছে, মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে এই মফলং এর পবিত্র বনভূমি এইটা অবস্থিত। ঠিক আছে, আর এখানে একটা বিশেষ গাছ দেখা যায়, এই গাছটার নাম হচ্ছে কুরজি গাছ। কুরজি গাছ এখানে দেখা যায়। খেয়াল করো পরের প্রশ্ন, হাসি জয়ন্তিয়া উপজাতি ভারতে কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? হাসি জয়ন্তিয়া এই উপজাতিরা ভারতে কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এটা উত্তর হবে হচ্ছে মেঘালয়। ঠিক আছে, এটা উত্তর হবে হচ্ছে মেঘালয়। এই খাসি আর জয়ন্তিয়া এটা দুটো পাহাড়ের নাম, মেঘালয় রাজ্যে আছে। খেয়াল রাখবে যদি বলে খাসি আর জয়ন্তিয়া পাহাড় কোথায় আছে, সেটা হবে হচ্ছে মেঘালয়তে অবস্থিত। পরের প্রশ্ন, কোণারকের মন্দির। কোণারকের মন্দির হলো নিচের কোনটা উত্তর হবে? কোণারকের মন্দির উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশানে স্থাপত্য। স্থাপত্য, স্থাপত্য কি জিনিস একটু ক্লিয়ার করে নাও। পুরনো দিনের যে বাড়ি আছে, বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা, এই যে পুরনো দিনের বাড়ি, মন্দির, গির্জা, এগুলোকে বলা হচ্ছে স্থাপত্য। ঠিক আছে, যেমন তোমাদের আগের টেটে যে কোশ্চেন এসেছিল বিষ্ণুপুরের রাসমঞ্চ, এটা পুরনো দিনের একটা স্থাপত্যর মধ্যে পড়ে। ঠিক আছে, তোমাদের এটা প্রশ্ন এসেছিল বিষ্ণুপুরের যে রাসমঞ্চ এটা স্থাপত্য না ভাস্কর্য, আগের টেটে দিয়েছিল। ঠিক আছে, আর যে সৌধ, যেটা সৌধটা কি জিনিস? সৌধ হচ্ছে কারোর যখন হচ্ছে স্মৃতিতে কিছু বানানো যায়, কারোর স্মৃতিতে যখন কিছু বানানো হয় সেটাকে বলে সৌধ। ঠিক আছে, যেমন শাহজাহান বানিয়েছিলেন তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করেছিলেন, সেটা হচ্ছে একটা হচ্ছে সৌধ। ঠিক আছে, আর আর ভাস্কর্য কি? ভাস্কর্যটা হচ্ছে যখন হচ্ছে পাথর বা কোনো কিছুর গায়ে যখন নকশা করা হয়, ঠিক আছে, যখন নকশা করে দেওয়া হয় কোনো কিছু, যে ডিজাইন বা নকশা করা হয় সেই জিনিসটাকে বলে ভাস্কর্য। তাহলে সেদিক থেকে যদি আমি দেখি এই তাজমহল যে জায়গাটা, সৌধর নামটা বললাম, তাজমহল একাধারে হচ্ছে ভাস্কর্য বলা যেতে পারে। তাজমহলে এরকম নানা ধরনের নকশা আছে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা ভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র আছে? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে জলপাইগুড়ি। ঠিক আছে, জলপাইগুড়িতে বক্সা যে অরণ্য আছে, এই বক্সা অরণ্যের মাঝখানে হচ্ছে এই রাজা ভাতখাওয়া পক্ষীবীক্ষণ কেন্দ্রটা অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় লেপচা মিউজিয়াম অবস্থিত? লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের লেপচা মিউজিয়াম অবস্থিত হচ্ছে কালিম্পং। কালিম্পং আর কার্শিয়াং এর মধ্যে তোমাদের একটা গোলাতে পারে, খেয়াল রাখবে কালিম্পং এ অবস্থিত হচ্ছে লেপচা মিউজিয়াম। চামড়ার যে চামড়ার যে কালো রং, এই কালো রঙের জন্য দায়ী কোনটা? নিচের কোনটা হবে কালো রঙের জন্য দায়ী? সেটা হবে হচ্ছে মেলানিন। ঠিক আছে, মেলানিনের জন্য চামড়ার কালো রং বা ফর্সা রং এই ধরনের এফেক্ট সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কোন রোগের জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায়? নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় কোন রোগের জন্য? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা যেটা হচ্ছে সেটার জন্য এই নখের মাঝখানটা চামচের মতো হয়। ঠিক আছে, আর স্কারবি হয় তোমরা জানো ভিটামিন সির অভাবে স্কারবি হয়, এটা মাড়ি থেকে রক্ত ফোলা। ঠিক আছে, আর রিকেট হয় ভিটামিন ডির অভাবে। ঠিক আছে, আর গয়টার বা গলগণ্ড হয় আয়োডিনের অভাবে, গলাটা ফুলে যায়, তোমরা দেখে থাকবে হয়তো। পরের প্রশ্ন দেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? খেয়াল রাখবে, এটা একটু নোট করে নেবে, এখানে অনেকগুলো এখানে প্রশ্ন কভার করবে। কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টা আছে আমাদের, এটা হচ্ছে হিউমেরাস। ঠিক আছে, এই হাড়টাকে বলা হচ্ছে হিউমেরাস। আচ্ছা, হিউমেরাসের পরে যে হাড়টা, মানে কাঁধ থেকে কনুই হলো, কাঁধ থেকে কনুইয়ের পরে যে জয়েন্টটা আছে,
যে হাতের যে জয়েন্টটা আছে পরে, এই হাতের জয়েন্টে এখানে হচ্ছে দুটো হাড় থাকে, ঠিক আছে। এই দুটো হাড়কে কি বলে? দুটো হাড়কে বলে আলনা আর রেডিয়াস, ঠিক আছে। দুটো হাড় থাকে এখানে, এই ফার্স্টের হাড়টা একটা মোটা হাড় থাকে, তারপর এখানে দুটো হাড় থাকে, এখানে দুটো হাড়কে বলে আলনা আর রেডিয়াস, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের যে কোমর থেকে যে হাড়টা আছে, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা আছে সেটাকে বলা হচ্ছে ফিমার। এই ফিমার বা থাইবোন এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় হাড়, ঠিক আছে। ফিমার বা এটাকে থাইবোনও বলে, ঠিক আছে। আর হচ্ছে যে হাঁটু, হাঁটু থেকে যে গোড়ালি পর্যন্ত যে হাড়টা, পায়ের যে হাঁটু, এই হাঁটু থেকে যে নিচে যে হাড়টা হচ্ছে, এই নিচে যে হাড়টা আসছে এখানে, এই নিচে যে দুটো হাড় থাকে পায়ের, ঠিক আছে। এই যে দুটো হাড়, এই দুটো হাড়কে বলে টিবিয়া আর ফিবুলা। যেমন হাতের এই মাথার দিকটা দুটো হাড় ছিল, এখানে হাঁটুর নিচেও দুটো হাড় থাকে, ঠিক আছে। এই দুটো হাড়কে কি বলে? টিবিয়া আর ফিবুলা বলে, ঠিক আছে। এইটাকে যেমন হাতের হাড় দুটোকে বলে আলনা রেডিয়াস, আর পায়ের যে নিচের দুটো হাড় আছে সেটাকে বলে, এই দুটো হাড়কে বলে টিবিয়া আর ফিবুলা। আর এই ওপরে যে হাড়টা আছে মানে কোমর থেকে যে হাড়টা শুরু হচ্ছে সেটাকে বলে ফিমার, ঠিক আছে। আর মেরুদণ্ডের যে হাড়টা আছে, আমাদের মেরুদণ্ডের মাঝখানে যে হাড়টা আছে, আমাদের শরীরের মেরুদণ্ডের মাঝখানে যে হাড়টা আছে সে হাড়টাকে কি বলে? সে হাড়টাকে বলা হচ্ছে কশেরুকা, ঠিক আছে। সে হাড়টাকে বলা হচ্ছে কশেরুকা বা ভার্টিব্রা, ঠিক আছে। আর হাড়ের মাঝখানে যে জয়েন্ট আছে, যে জয়েন্টগুলো হাঁটুর হাড় বা হাড়ের যে জয়েন্টগুলো আছে, সে জয়েন্টগুলো হচ্ছে লিগামেন্ট থাকে, ঠিক আছে। জয়েন্টে হচ্ছে লিগামেন্ট থাকে। এখানে অনেকগুলো আমি প্রশ্ন পুরো কভার করে দিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখো। কোন রোগ হলে ডট চিকিৎসা করতে হয়? ডট চিকিৎসা করতে হয় কোন রোগ হলে? উত্তর কি হবে? উত্তর হবে যে যক্ষা, ঠিক আছে। যক্ষা বা টিবি রোগ হলে আমাদের এই ডট চিকিৎসা করতে হয়। এবার তোমাদের যদি বলে যে যক্ষা রোগটা শরীরের কোন অঙ্গে হয়, তাহলে উত্তর হবে কোনটা? ফুসফুসে হয়, ঠিক আছে। ফুসফুসে হয় যে যক্ষা, ফুসফুস আর হাড়েও এফেক্ট করে, যক্ষা হয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি হচ্ছে বায়ুবাহিত রোগ? এই যে রোগগুলো দেওয়া আছে, এই রোগগুলোর মধ্যে কোনটা হচ্ছে বায়ুবাহিত রোগ? ঠিক আছে, এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে মামস। বাকি যেটা আছে টাইফয়েড আর পোলিও, এই দুটো হচ্ছে জলবাহিত রোগ, ঠিক আছে। এখানে উত্তর হবে হচ্ছে বায়ুবাহিত রোগ হচ্ছে মামস। পরের প্রশ্ন দেখো, জল বসন্ত, জল বসন্ত যে রোগটি, এই রোগটি বায়ুবাহিত, জলবাহিত, কৃমি ঘটিত না কোনোটাই নয়, না এ বি? বায়ু আর জল দুটো মিলে এই জল বসন্ত রোগটা কি বাহিত রোগ? জল বসন্ত রোগটা হচ্ছে বায়ুবাহিত রোগ। এখানে মনে হতে পারে যে জল বসন্ত জলবাহিত রোগ, এটা নয়। জল বসন্ত রোগটা হচ্ছে বায়ুবাহিত রোগ, এটা একটু খেয়াল করবে, এটা কনফিউশন হওয়ার একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পাহাড়ি অঞ্চলে যে ছোট ছোট ঝর্ণা, এই ছোট ছোট ঝর্ণাকে কি বলে? উত্তর হবে হচ্ছে অপশন বি, ঝোড়া বলে। অপশন বি, ঝোড়া বলে। পরের প্রশ্ন দেখো, সাহেববাদ, সাহেববাদ কোথায় অবস্থিত? সাহেববাদ কোথায় অবস্থিত? সাহেববাদ অবস্থিত হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত। খেয়াল রাখবে, নোট করে নেবে, পুরুলিয়াতে অবস্থিত হচ্ছে সাহেববাদ, ঠিক আছে। আর এই হাওড়া জেলা অবস্থিত সাঁতরাগাছি ঝিল আমি কিছুক্ষণ আগে বললাম। আর পূর্ব কলকাতা জলাভূমি তো পূর্ব কলকাতায় আছে। আর কোচবিহারে আছে রসিক ঝিল। যদি বলে রসিক ঝিল পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? কোচবিহারে অবস্থিত। সাহেববাদ কোথায় অবস্থিত? পুরুলিয়াতে অবস্থিত। সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত? হাওড়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, কলকাতার ঢাল কোন দিকে? কলকাতা কোন দিকে ঢালু? উত্তর কোনটা হবে? উত্তর হবে পূর্ব দিকে ঢালু। পরের প্রশ্ন, কলকাতার নোংরা জল পাম্প দিয়ে পূর্ব দিকে বিদ্যাধরী নদী দিয়ে বঙ্গোপসাগরে পাঠানো হবে, এই পরিকল্পনাটি কে করেন? উত্তর কি হবে এটার? এটার হবে উত্তর হবে হচ্ছে উইলিয়াম ক্লার্ক, ঠিক আছে। উইলিয়াম ক্লার্ক উনি করেন, 1857 সালে উইলিয়াম ক্লার্ক করেন, ঠিক আছে। তোমরা একটা ভিডিওটাতে লাইক করে দিও, অবশ্যই লাইক করে দিও, কারণ এক একটা ভিডিও তৈরি করতে আমার প্রচুর সময় লাগে। তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, একটা ভিডিও তৈরি করতে 5 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়, ঠিক আছে। তোমরা একটু লাইক করো আর একটু কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, যাতে আমি উৎসাহ পাই একটু এই ধরনের ভিডিও তৈরি করার, ঠিক আছে।
চলো নেক্সট প্রশ্ন দেখো, কোন জঙ্গলে গৌড় দেখতে পাওয়া যায়? গৌড় দেখতে পাওয়া যায় কোন জঙ্গলে? উত্তর কি হবে? এটা জলদাপাড়া। ঠিক আছে, এই গৌড়কে অনেকে ভারতীয় যে বাইসন আছে, ভারতীয় বাইসন বলেও আখ্যায়িত করেন, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া জঙ্গলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, রং কালো, মুখটা কুকুরের মতো সরু, লেজটা লম্বা আর লোমশ, এখানে কোন প্রাণীর কথা বলা হচ্ছে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি, গন্ধগোকুল। গন্ধগোকুল বা ভামবেড়াল। ঠিক আছে, এই যে উত্তরগুলো আছে দেখো, রং কালো, প্রশ্নটার মধ্যে দেখো রং কালো, মুখটা কুকুরের মতো সরু, লেজটা লম্বা আর লোমশ, এখানে গন্ধগোকুল বা ভামবেড়ালের কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, নিচের কোন গাছে আকর্ষ দেখতে পাওয়া যায়? আকর্ষ হচ্ছে, তোমরা দেখে যাও গাছের গায়ে এরকম স্প্রিং এর মতো থাকে, এরকম ভাবে স্প্রিং এর মতো থাকে, গাছটা সেই স্প্রিং এর মতো ধরে ধরে ওঠে ওপরে। এটা হচ্ছে কোন গাছে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে অপরাজিতার গাছে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অপরাজিতা গাছ তোমরা দেখে থাকবে, লাউ কুমড়ো গাছে দেখে থাকবে তোমরা আকর্ষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন কোন ঔষধি গাছ হারিয়ে যাচ্ছে? কোন কোন ঔষধি গাছ পৃথিবী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? উত্তর হবে কি? সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তঝুরি, ওপরের সবগুলি। এখানে উত্তর হবে হচ্ছে ওপরের সবগুলি। এই ওপরের তিনটেই হবে ঔষধি গাছ, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এরা। পরের প্রশ্ন দেখো, কেলেঘাই আর কংসাবতী, কেলেঘাই আর কংসাবতী নদী মিলে কোন নদীর সৃষ্টি হয়েছে? উত্তর হবে হলদি নদী। হলদি নদীর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আরেকটা এখানে নোট করে নাও, রূপনারায়ণ যেটা, সেটা হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। পরের প্রশ্ন, ময়ূরাক্ষী নদী ও অজয় নদ, এই দুটি কোন জেলায় অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। অপশন বি উত্তর হবে বীরভূম। পরের প্রশ্ন, ভারতের একটি অনিত্যবহ নদী, অনিত্যবহ নদী মানে যে নদী জল সারা বছর থাকে না, সারা বছর নদী প্রবাহিত হয় না। ঠিক আছে, বেশিরভাগই এগুলো হয় বৃষ্টির জলে পুষ্ট নদী, আর নিত্যবহ নদী হয় বেশিরভাগই বরফ গলা জলে পুষ্ট নদী। অনিত্যবহ যে নদীটা আছে সেটা ভারতের কোন কোন নদী? সেটা ভারতের কোন নদী নিচের এই চারটে অপশনের মধ্যে? সেটা হবে, উত্তর হবে কি? কৃষ্ণা নদী। ঠিক আছে, খেয়াল রাখবে দক্ষিণ ভারতে অবস্থিত কৃষ্ণা নদী, এটা হচ্ছে ভারতের একটা অনিত্যবহ নদী। আর এখানে ভাগীরথী, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গা, এগুলো সবই হচ্ছে নিত্যবহ নদী। ঠিক আছে, আর নিত্যবহ নদী আমি যদি আরো কিছু নাম বলছি, এগুলো একটু নোট করে নেবে, পশ্চিমবঙ্গের কিছু নাম। পশ্চিমবঙ্গে নিত্যবহ নদী যদি বলে কি কি নাম আছে, বা বিভিন্ন ধরনের অপশন দিতে পারে, এগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের কোনটা নিত্যবহ নদী বা কিছু একটু তোমরা খাতা পেনে বের করে নোট করে নাও। পশ্চিমবঙ্গের নিত্যবহ নদীর মধ্যে আছে তোরসা, জলঢাকা, মহানন্দা, সংকোচ, কালজানি, ঠিক আছে, রায়ডাক, এগুলো সবগুলি হচ্ছে নিত্যবহ নদী। ঠিক আছে, এগুলো সবই বরফ গলা জলে পুষ্ট নদী এবং নিত্যবহ নদী। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় চন্দ্রকেতুগড় অবস্থিত? চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? উত্তর কি হবে? চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে বেড়াচাপায় অবস্থিত। ঠিক আছে, খেয়াল রাখবে এটা উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপাতে অবস্থিত, যেটা হচ্ছে চন্দ্রকেতুর রাজার দুর্গ। ঠিক আছে, এটা হচ্ছে বেড়াচাপা অবস্থিত। পরের প্রশ্ন দেখো, পারমাদান জঙ্গল, পারমাদান জঙ্গলের বর্তমান নাম হচ্ছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এটা উত্তর কি হবে? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে অবস্থিত এটা। ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হওয়ায় ওনার নামে এটা করা হয়েছে। এটা উত্তর চব্বিশ পরগনা অবস্থিত। এটা এখানে যদি তোমরা যাও তাহলে এখানে তোমরা চিতল হরিণ দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত সুন্দরবনের মোট কতগুলি দ্বীপ আছে? সুন্দরবনের মোট কতগুলি দ্বীপ আছে? উত্তর হবে কি? উত্তর হবে 102। 102টি হচ্ছে দ্বীপ আছে সুন্দরবনে। এর মধ্যে হচ্ছে 48টা হচ্ছে ঘন বন আছে,
ঠিক আছে, 48টা হচ্ছে ঘন বন আছে, আর হচ্ছে 54টা হচ্ছে মানুষ হচ্ছে বন কেটে বসতি করেছে। ঠিক আছে, 54টা হচ্ছে মানুষ বন কেটে হচ্ছে বসতি করেছে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় 100 বছর আগে জাভান গন্ডার আর বারসিঙ্গা এগুলো দেখতে পাওয়া যেত? এগুলো এক একটা প্রাণীর নাম, এগুলি পশ্চিমবঙ্গের আগে দেখতে পাওয়া যেত 100 বছর আগে, যেটা বর্তমানে দেখতে পাওয়া যায় না। সেটা কোথায় দেখতে পাওয়া যেত? সেটা কি হবে উত্তর? সেটা উত্তর হবে হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবনে হচ্ছে দেখতে পাওয়া যেত। ঠিক আছে, সুন্দরবনের গাছকে কি বলে? ম্যানগ্রোভ গাছ বলে। এই ম্যানগ্রোভ গাছে যদি বিশেষ বৈশিষ্ট্য যদি বলে শ্বাসমূল ঠেসমূল থাকে। ঠিক আছে, আর সুন্দরবনে জলের মধ্যে কামট বলে একটা পশু আছে, কামট, খেয়াল রাখবে। কুমির এগুলো দেখা যায়, আর ডাঙায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়, এটা তো তোমরা সবাই জানো। ঠিক আছে, আমি আশা করব যে এই ভিডিও তোমরা যদি দেখো, একটু ভালো করে মন দিয়ে দেখো, আর খাতায় একটু যদি নোট করে নাও, আশা করব তোমাদের পুরো বই তোমাদের আর কোনো পড়ারই দরকার নেই। পুরো তোমরা এই ভিডিওটা দেখলেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। আর এরকম ধরনের আরও হয়তো একটা বা দুটো ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ 3 থেকে 8 পর্যন্ত পুরো আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা রেসপন্স করে জানিও, যাতে আমি করার উৎসাহটা অন্তত পাই। কারণ সময়টা কম, তোমরা বুঝতে পারছো, এক একটা ভিডিও তৈরি করতে প্রচুর সময় লাগে। এবার সেক্ষেত্রে যদি তোমরা রেসপন্স না করো, তা সেক্ষেত্রে ভিডিও করার উৎসাহটা অনেকটাই হারিয়ে যায়। চলো নেক্সট প্রশ্ন দেখো, মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর হবে কি? ডাউহিল। ঠিক আছে, ডাউহিল হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত। এই ডাউহিল থেকে হচ্ছে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় শকুন সংরক্ষণ কেন্দ্র আছে? শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে? উত্তর হবে হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড়। ঠিক আছে, বক্সা জয়ন্তী পাহাড় যেটা হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, চালৌনি, পানি সাজ এগুলি হলো, অনেক খুঁটিয়ে প্রশ্ন করা, চালৌনি পানি সাজ এগুলো কি জিনিস? এগুলো এক ধরনের গাছ, খেয়াল রাখবে, এক ধরনের গাছ হচ্ছে, এই দুটো নাম বললাম, এই দুটো। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে যেতে গেলে এই গাছগুলো দেখতে পাবে তোমরা। নেক্সট প্রশ্ন, কুলিক পাখিরালয়। কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? কি হবে এটার উত্তর? এটার উত্তর হবে হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে যেটা হচ্ছে কুলিক নদী আছে, কুলিক নদীর তীরে অবস্থিত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত হচ্ছে কুলিক পাখিরালয়। ঠিক আছে, এটা উত্তর দিনাজপুর হয়তো অপশানে নাও থাকতে পারে, পার্টিকুলার জায়গার নাম দিতে পারে, রায়গঞ্জটা একটু খেয়াল রাখবে। নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা আর করলা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এখানে কতগুলো নদীর নাম আছে, নোট করে নেবে। এই নদীর তীরে কিছু শহর আছে, তোরসা আছে, তোরসা নদীর তীরে যে শহরটা আছে সেটা হচ্ছে কোচবিহার জেলার কোচবিহার যে শহরটা আছে সেটা তোরসা নদীর তীরে অবস্থিত। আত্রেই নদীর তীরে অবস্থিত হচ্ছে বালুরঘাট শহর, যেটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। আর রূপনারায়ণপুরে যে তীরবর্তী যে শহরটা সেটা হচ্ছে তমলুক, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? মদনমোহন মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? উত্তর হবে হচ্ছে কোচবিহার, অপশন ডি, কোচবিহার জেলাতে অবস্থিত। পরের প্রশ্ন, বক্সা অরণ্যের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলে? বক্সা অরণ্যের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলে? আলিপুরদুয়ারকে বলে। ঠিক আছে, অপশন ডি, আলিপুরদুয়ারকে বলে। নেক্সট প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? উত্তর হবে হচ্ছে হাওড়া। হাওড়া তোমরা জানো শিবপুর বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, হাওড়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ক্যাকটাস বা অর্কিড, এই ক্যাকটাস অর্কিডের জন্য হচ্ছে বিখ্যাত? বিশেষ করে সাদা যে অর্কিডটা, সাদা অর্কিড পাওয়া যায়,
কোন জেলা বিখ্যাত? পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা বিখ্যাত। ঠিক আছে, ক্যাকটাস আর অর্কিডের জন্য, সাদা অর্কিডের জন্য কালিম্পং জেলা হচ্ছে বিখ্যাত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদাম চাষ হয়? পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদাম চাষ হয়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে দীঘা। দীঘাতে হচ্ছে কাজু বাদাম চাষ হয়। বারুইপুরে কি হয়? বারুইপুরে হচ্ছে পেয়ারা বিখ্যাত, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। আর হলদিয়াতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আছে, এটা জানো তোমরা। পরের প্রশ্ন, নিচের কোথায় পশ্চিমবঙ্গের রাস মেলার জন্য বিখ্যাত? রাস মেলার জন্য কোন জায়গাটা বিখ্যাত? উত্তর হবে হচ্ছে অপশন বি হচ্ছে শান্তিপুর। ঠিক আছে, শান্তিপুরের হচ্ছে রাস মেলা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে অবস্থিত। নিচের কে প্লেগ রোগীদের জন্য সেবা করেছেন? প্লেগ রোগটা ইঁদুর ছড়ায়, এটা আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের। আর প্লেগ রোগীদের জন্য নিম্নের কে সেবা করেছেন? এটা হচ্ছে ভগিনী নিবেদিতা। ঠিক আছে, ভগিনী নিবেদিতা। আর বেগম রোকেয়া উনি কি করেছিলেন? উনি হচ্ছে মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন। ঠিক আছে, আর বিদ্যাসাগর কি করেছিলেন? তোমরা জানো বিদ্যাসাগরও যে পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন। আর হচ্ছে বিদ্যাসাগর হচ্ছে বিধবা বিবাহ চালু করেছিলেন, এটা তোমরা জানো। পরের প্রশ্ন, নিচের কে একজন ভারতীয় বিজ্ঞানী নয়? ভারতের একজন বিজ্ঞানী নয় কে? এখানে বুঝতেই পারছো তোমরা, ডিরোজি হচ্ছে বিজ্ঞানী নয়, বাকি যে তিনটে অপশন আছে ওনারা হচ্ছে ভারতের প্রখ্যাত বিজ্ঞানী। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। উত্তর হবে হচ্ছে অপশন এ। ঠিক আছে, আর এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণন তোমরা জানো, ওনার যে জন্মদিনটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, আর সংবিধান প্রণেতা হচ্ছে ভীমরাও আম্বেদকর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়? রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয় কোন জেলা? মালদা আর দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে এ অ্যান্ড বি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। মালদা জেলায় আর একটা জিনিস বিখ্যাত, মালদার আম, মালদার যেটা ফজলি আম, সেটা হচ্ছে বিখ্যাত। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি হচ্ছে লুপ্তপ্রায় মাছ নয়? লুপ্তপ্রায় মাছ নয় কোনটা? বেলে মাছ, খরশুলা মাছ, বোয়াল মাছ। এখানে লুপ্তপ্রায় মাছ কোনটা? এখানে লুপ্তপ্রায় মাছ নয় কোনটা? রুই মাছ। রুই মাছ হচ্ছে লুপ্তপ্রায় মাছ নয়। পরের প্রশ্ন, কাঠের ধোঁয়া, এই কাঠের ধোঁয়া যেটা, সে কাঠের ধোঁয়াতে কি থাকে? উত্তর কি হবে? সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বনের অক্সাইড। উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলি থাকে কাঠের ধোঁয়াতে, ওপরে তিনটে সবগুলি থাকে। পরের প্রশ্ন, ঝালং, ঝালংয়ে যে জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, ঝালংয়ে, সেই জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে দার্জিলিং। ঠিক আছে, এটা ভুটানের কাছে অবস্থিত, দার্জিলিং এ অবস্থিত। ঠিক আছে, দার্জিলিং এর যে ঝালং যে গ্রামটা আছে, এই ঝালং গ্রামে অবস্থিত। এটার নামটা কি? এর নামটা হচ্ছে নোট করে নাও তোমরা একটুখানি খাতায়, জলঢাকা হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। এটা হচ্ছে জলঢাকা নদীর উপর তৈরি করা হয়েছে, জলঢাকা হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। নেক্সট প্রশ্ন, মানুষে বওয়া রিক্সা, মানুষে টানা বা মানুষ বওয়া রিক্সা, এটা মানুষ বওয়া রিক্সা, রিক্সার উপরে মানুষকে নিয়ে বহন করা, এই যে ব্যবহারটা, এটা কবে শুরু হয়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 1914। 1900 সালে যে রিক্সাটা চালু করা হয়েছিল, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি হচ্ছে, প্রথম হচ্ছে এটা হচ্ছে মালপত্র নিয়ে যাওয়ার কাজ করতো। ঠিক আছে, আর 1914 সালে হচ্ছে রিক্সাটা হচ্ছে মানুষ বহর কাজ করেছে।
প্রথমে পরের প্রশ্ন দেখো, পানসি। পানসি হচ্ছে কি জিনিস? পানসি হচ্ছে এক ধরনের ডিঙি নৌকা। অপশন সি উত্তর হবে, এক ধরনের ডিঙি নৌকা। নেক্সট প্রশ্ন, বাষ্পচালিত স্টিম ইঞ্জিন। বাষ্পচালিত স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর হবে হচ্ছে জেমস ওয়াট। ঠিক আছে, জেমস ওয়াট আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, আমাদের দেশে তালপাতায় লিখিত যে বই, তালপাতায় লিখিত বইগুলোকে কি বলে? বইগুলোকে বলে পুঁথি। ঠিক আছে, পুঁথি বলে। আর খেয়াল রাখবে, চীন দেশে কাগজ যেটা সেটা হচ্ছে প্রথম হচ্ছে কোন দেশে আবিষ্কার হয়েছিল? চীন দেশে আবিষ্কার হয়েছিল। আর একটা জিনিস খেয়াল রাখবে, ইংরাজি যে পেপার কথাটা, এই পেপার কথাটা হচ্ছে প্যাপিরাস যে গাছটা আছে, এই প্যাপিরাস যে কথাটা, এই প্যাপিরাস কথাটা থেকে এসছে। আর প্যাপিরাস গাছের ছাল থেকে হচ্ছে পেপার তৈরি হতো। সুনামি, ঠিক আছে, এটা একটা জাপানি শব্দ, সুনামি। সুনামি হয়েছিল কবে? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে 2004 সালের 26শে ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, সাগর কুসুমের সঙ্গে কোন জীব মিথজীবিতার সঙ্গে সম্পর্কযুক্ত? জীবিতা যে জিনিসটা সেটা তোমরা জানো, একে অপরকে নিয়ে সম্পর্কযুক্ত হয়ে বেঁচে থাকা, একে অন্যের উপর নির্ভরশীল হওয়া। ঠিক আছে, একে অন্যের ক্ষতি না করে একে অন্যের উপরে নির্ভরশীল হয়ে দুজন দুজনের সম্পর্কে কিছু করা, বা দুজন দুজনের হয়ে কিছু করা। ঠিক আছে, সাগর কুসুমের সাথে এরকম কোন জীব মিথজীবিতার সম্পর্কযুক্ত? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বি আর সি, অপশন ডি উত্তর হবে। সন্ন্যাসী কাঁকড়া যেটা, আর হচ্ছে ক্লাউন মাছ, এই দুটো হচ্ছে সাগর কুসুমের সাথে সম্পর্কযুক্ত, সন্ন্যাসী কাঁকড়া আর ক্লাউন মাছ। ঠিক আছে, আর এই যে পিঁপড়ে যেটা আছে, এক ধরনের পিঁপড়ের সাথে এই জাপ পোকা সম্পর্কযুক্ত। পিঁপড়ে আর জাপ পোকা হচ্ছে সম্পর্কযুক্ত, আর সন্ন্যাসী কাঁকড়া আর ক্লাউন মাছটা হচ্ছে সাগর কুসুমের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট, কৃষি জমিতে নিম্নে কোনটি চাষ করলে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়? নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয় কোনটি চাষ করলে? নিচে অ্যাজোলা চাষ করলে। ঠিক আছে, অ্যাজোলা যদি চাষ করা হয় তাহলে নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হয়। পরের প্রশ্ন, বনবিড়াল। এই বনবিড়ালকে অনেকে কি বলে চেনেন? বনবিড়ালকে কি হবে? বনবিড়ালকে অনেকে খট্টাস বলে চেনেন। ঠিক আছে, বনবিড়ালের আরেক নাম হচ্ছে খট্টাস। পরের প্রশ্ন দেখো, ম্যালেরিয়া যে জীবাণু, ম্যালেরিয়া জীবাণু আমাদের শরীরের কোথায় বাসা বাঁধে? উত্তর কি হবে এটা? দেখো এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, যকৃৎ আর লোহিত কণিকা যেটা আছে, অপশন ডি, এই যকৃৎ আর লোহিত কণিকা হচ্ছে কি হবে? এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে ম্যালেরিয়া জীবাণু হচ্ছে আমাদের বাসা বাঁধে। ম্যালেরিয়া জীবাণু আমাদের শরীরের কোথায় বাসা বাঁধে? যকৃৎ আর লোহিত কণিকায় বাসা বাঁধে। আর এখানে যে অন্ত্র যে আছে, এই অন্ত্রতে হচ্ছে বাসা বাঁধে কি জিনিস? আমাশয় যদি হয়, আমাশয়ের জীবাণু হচ্ছে অন্ত্রতে হচ্ছে বাসা বাঁধে। ঠিক আছে, আর পাকস্থলী যে দেওয়া আছে, এই পাকস্থলী, তারপরে ধরো অন্ত্র, তারপরে ধরো মস্তিষ্ক, যকৃৎ, এই জায়গাগুলোতে হচ্ছে ফিতা যে কৃমি আছে, ফিতা কৃমি হচ্ছে বাসা বাঁধে। তাহলে ফিতা কৃমি বাসা বাঁধে কোথায়? পাকস্থলী, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক আর যকৃৎ হচ্ছে ফিতা কৃমি বাসা বাঁধে। আর ফুসফুস আর হাড়ে বাসা বাঁধে হচ্ছে যক্ষা রোগের জীবাণু, এটা আমি কিছুক্ষণ আগে বললাম। ফুসফুস আর হাড়ে হচ্ছে যক্ষা রোগের জীবাণু, আর অন্ত্রে হচ্ছে আমাশয়ের জীবাণু, আর যকৃৎ আর লোহিত রক্তকণিকা হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু। পরের প্রশ্ন দেখো, পাঠা বা মুরগির যকৃতে কোন ভিটামিন উপস্থিত থাকে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে এ আর ডি। এ কি কাজ করে? এ আমাদের হচ্ছে চোখ ভালো রাখতে সাহায্য করে, ভিটামিন এ। আর ডি কি কাজ করে? হাড়কে মজবুত রাখে। ঠিক আছে, ভিটামিন ডির অন্যতম একটা উৎস কি? সূর্যের আলো। এই জন্য বাচ্চাদের ডাক্তাররা সূর্যের আলোতে মানে সূর্যের আলো নেওয়ার জন্য ডাক্তাররা সুপারিশ করেন। পরের প্রশ্ন, দুধ থেকে দই হতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? দুধ থেকে দই হতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? উত্তর হবে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, অপশন সি উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস।
ঠিক আছে। আর ইস্ট বলে যে অপশানটা আছে, ইস্ট কি কাজ করে, এ পাউরুটি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, পাউরুটি তৈরিতে হচ্ছে পাউরুটি তৈরি করতে গেলে ইস্টটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই ইস্ট কথাটা যদি তোমাদের এইভাবে প্রশ্ন আছে, ইস্ট হলো এক ধরনের কি, এক ধরনের, তাহলে উত্তর হবে এক ধরনের শৈবাল না ছত্রাক না কীরকম ধরনের দেয়, ব্যাকটেরিয়া, তার উত্তর কী হবে, ইস্ট কী জিনিস, ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। খেয়াল রাখবে ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। রুটি যে অনেক দিন ধরে যে রেখে দেওয়া হয় যদি পাউরুটি, তাহলে দেখবে সবুজ রঙের একটা ছাতা পড়ে যায়, সেটা হচ্ছে ছত্রাক ক্রিয়া করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি হচ্ছে রাসায়নিক কীটনাশক? রাসায়নিক কীটনাশক কোন জিনিসটা? উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে অপশন বি ম্যালাথিয়ান। ম্যালাথিয়ান, কার্বারিল, এগুলো হচ্ছে রাসায়নিক কীটনাশক। আর বাকি যে অপশনগুলো দেওয়া আছে, বাকি অপশনগুলো সব রাসায়নিক সার। নেক্সট প্রশ্ন, সিমেন্ট। সিমেন্ট তৈরিতে নিচের কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? সিমেন্ট তৈরিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে অপশন বি হচ্ছে জিপসাম। জিপসাম ব্যবহার করা হয় সিমেন্ট তৈরিতে। পরের প্রশ্ন, পানীয় জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? পানীয় জলে যে জীবাণু সেটা মারার জন্য কি ব্যবহার করা হয়? ক্লোরিন আর হ্যালোজেন ট্যাবলেট। উত্তর হবে কি অপশন ডি, ক্লোরিন আর হ্যালোজেন ট্যাবলেট। পরের প্রশ্ন দেখো, সোনা। আমরা যে অলংকার হিসাবে বা সোনা যে একটা ধাতু, সোনার চিহ্নটা কি জিনিস? সোনার চিহ্ন কোনটা? উত্তর হবে হচ্ছে AU। সোনার চিহ্ন হচ্ছে AU, আর রূপোর চিহ্ন হচ্ছে AG। ঠিক আছে। আর লোহার চিহ্ন Fe, আর পটাশিয়ামের চিহ্ন হচ্ছে K। ঠিক আছে। সোনা AU, রূপা AG, আর লোহা Fe, আর পটাশিয়াম হচ্ছে K, আর সোডিয়াম হচ্ছে কি জিনিস? সোডিয়াম হচ্ছে Na। ঠিক আছে, সোডিয়াম হচ্ছে Na। নেক্সট, রেল লাইনে যে পাথর আমরা দেখতে পাই, রেল লাইনে কালো রঙের যে পাথর, সে পাথরটা নিচের কোন ধরনের পাথর? উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে ব্যাসাল্ট পাথর। ঠিক আছে, রেল লাইনের পাথর হচ্ছে ব্যাসাল্ট পাথর। আমরা যে রান্না করার সময় যে আমাদের মা কাকিমারা যে নোড়াটা ব্যবহার করে, নোড়াটাও ব্যাসাল্ট পাথর। ঠিক আছে। আর যে শিলটা ব্যবহার করে, যে শিলটার উপরে নোড়াটা দিয়ে ঘষে, সেই শিলটা হচ্ছে বেলে পাথর। খেয়াল রাখবে, শিলটা বেলে পাথর, নোড়াটা হচ্ছে ব্যাসাল্ট, আর রেল লাইনে যে পাথর সেটাও হচ্ছে ব্যাসাল্ট শিলা। পরের প্রশ্ন তোমরা দেখো, নিচের কোন শিলা পরিবর্তন হয়ে নিচ তৈরি হয়েছে? নিচ তৈরি হয়েছে কোন শিলা পরিবর্তন হয়? উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে গ্রানাইট। গ্রানাইটের একটা রূপান্তরিত শিলা আছে নিচ। ঠিক আছে, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচ হয়। এবার আর বাকিগুলো আমি কিছু বলছি, এগুলো নোট করে নাও। চুনা পাথর আছে, চুনা পাথর রূপান্তরিত কি হয়, মার্বেল পাথর হয়। ঠিক আছে, চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথর হয়। আর শেল যেটা আছে, শেল রূপান্তরিত হয়ে স্লেট পাথর হয়। আমাদের যে বাচ্চাদের যে স্লেটে করে লেখে, সে স্লেট পাথর হয়, স্লেটটা হচ্ছে শেলের রূপান্তর। আর তাহলে এই যেগুলো বললাম, এগুলো সবকিছু হচ্ছে রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন, লোহা। লোহার প্রধান আকরিক হেমাটাইট। হেমাটাইটে প্রধানত কি কি মৌল থাকে? হেমাটাইটে কি কি মৌল থাকে? লোহা আর অক্সিজেন থাকে। হেমাটাইটে লোহা আর অক্সিজেন থাকে। আর তামা সালফার থাকে। দেখো অপশনগুলো, বাকি অপশনগুলো সাজিয়েছি। তামা আর যে সালফার আছে, এই তামা আর সালফার আছে তামার আকরিক যে কপার গ্লান্স, তামার আকরিক কপার গ্লান্সের মধ্যে আছে তামা আর সালফার। ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যেটা আছে, সেটা হচ্ছে যেটা অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, সেই অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের মধ্যে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আছে। ঠিক আছে, এখানে আমি মোটামুটি অনেকগুলো প্রশ্ন কভার করে দিলাম। নিচের কোনটি সংকর ধাতু নয়? চারটে যে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে কোনটা হচ্ছে সংকর ধাতু বা মিশ্র ধাতু নয়? উত্তর বুঝতে পারছো, এটা হচ্ছে উত্তর হবে দস্তা। ঠিক আছে, উত্তর হবে দস্তা। কি থেকে আলকাতরা পাওয়া যায়?
আলকাতরা পাওয়া যায় কি থেকে? উত্তর হবে হচ্ছে কয়লা। ঠিক আছে, কয়লা থেকে হচ্ছে আলকাতরা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, এলপিজি। এলপিজির পুরো কথা কি? দেখো এই দুটো যে অপশন আছে, এই দুটো অপশনের মধ্যে একটা কনফিউশন হওয়ার চান্স আছে, লিকুইড আর লিকুইফাইড। এখানে খেয়াল রাখবে এলপিজির যে পুরো কথা সেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, এলপিজি যুক্ত এখন বিভিন্ন রকমের গাড়ি বেরিয়ে গেছে, এলপিজির অটো বেরিয়েছে বা অন্য গাড়িতেও এলপিজি ব্যবহার করা হচ্ছে। এলপিজি পুরো কথা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট প্রশ্ন দেখো, সিএনজি। সিএনজির পুরো কথা কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসতে সিএনজিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর কি হবে এটা? এটা উত্তর হবে হচ্ছে মিথেন। এটা কম ক্ষতিকর, এই জন্য সিএনজি গাড়ি বলা হয় তুলনামূলক পরিবেশ বান্ধব গাড়ি। এটা বর্তমানে খুব ব্যবহার করা হচ্ছে, বড় বড় শহরে সিএনজি চালিত গাড়ি ব্যবহার করা হচ্ছে। এটা যে মিথেনটা আছে, এই মিথেনকে অত্যাধিক চাপে কি হচ্ছে, চাপে সিলিন্ডারে ভর্তি করে সিএনজি হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে প্রোপেন বলে যে অপশনটা আছে, প্রোপেন বলে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের যে রান্নার যে এলপিজি, সেই রান্নার এলপিজি গ্যাসের মধ্যে তরল প্রোপেন আছে। তাহলে এরকম ধরনের অপশন, হয়তো এরকম ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো যে আমাদের রান্নার গ্যাসে যে প্রোপেনটা থাকে সেটা কি অবস্থা থাকে, তরল, কঠিন, গ্যাসীয় বা এরকম ধরনের কিছু অপশন থাকতে পারে। ঠিক আছে, খেয়াল রাখবে তরল প্রোপেন হচ্ছে আমাদের যে রান্নার এলপিজি সিলিন্ডার, সেই সিলিন্ডারে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানি কোন শিলায় তৈরি হয়? কয়লা আর পেট্রোলিয়াম এই যে দুটো যে জীবাশ্ম জ্বালানি, এটা কোন শিলায় তৈরি হয়? এটা হচ্ছে তৈরি হয় হচ্ছে পাললিক শিলায়। সমুদ্র গর্ভে যে পলি স্তরে স্তরে চাপা পড়ে, এই সমুদ্রগর্ভের পলিগুলো যখন স্তরে স্তরে চাপা পড়ে, এই চাপা পড়ার সময় উদ্ভিদ আর প্রাণী দেহাবশেষে যখন চাপা পড়ে যায়, তখন ধীরে ধীরে কোটি কোটি বছর ধরে পরিবর্তন হয়ে এই জীবাশ্ম জ্বালানি তৈরি হয়। পরের প্রশ্ন, ল অফ 10%। 10% যে সূত্রটা, এই 10% সূত্রটা কে ব্যাখ্যা করেন? তিনি হচ্ছে রেমন্ড লিন্ডেম্যান। ঠিক আছে, রেমন্ড লিন্ডেম্যান ব্যাখ্যা করেন। তিনি কি বলেছেন যে বাস্তুতন্ত্রে যে এক একটা ট্রফিক লেভেল আছে, এই এক একটা ট্রফিক লেভেলে শুধুমাত্র 10% করে শক্তি স্থানান্তরিত হয়, 90% তাদের কাজে লেগে যায়, 10% শক্তিটাই পরের স্তরে যায়। পরের প্রশ্ন, খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলে? খাদ্য পিরামিডে এক একটা ধাপকে কি বলে? ট্রফিক লেভেল বলে, ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিচের কোন রক্তকণিকা মানুষের শরীরে পাহারাদার বা সৈন্যের মতো কাজ করে? ঠিক আছে, এর উত্তর বলার আগে তোমাদের বলছি, তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে, বেশি কথা বলবো না, এক একটা ভিডিও তৈরি করতে তোমাদের বুঝতেই পারছো প্রচুর সময় লাগে। তোমরা অবশ্যই সাপোর্ট করবে, একটু লাইক করবে, লাইক আশা করি আমি অবশ্যই একটা ভিডিওর জন্য। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এটাও আমি আশা করি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন রক্তকণিকা মানুষের শরীরে পাহারাদার বা সৈন্যের মতো কাজ করে? কোন রক্তকণিকা আমাদের শরীরের পাহারাদার বা সৈন্যের মতো কাজ করে? উত্তর হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা। অপশন বি উত্তর হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর এখানে অনুচক্রিকা বলে যে অপশনটা আছে, সেটা কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, মানুষের যে লালারস, এই মানুষের লালারসের জীবাণু মারার জন্য কোন রাসায়নিক পদার্থ থাকে? মানুষের লালারসে কোন রাসায়নিক পদার্থ থাকে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে লাইসোজোম থাকে। আমাদের যে লালারস, এটা হচ্ছে এই লাইসোজোম থাকে, এটা হচ্ছে একটা খাদ্য পরিপাকেও কিছুটা সাহায্য করে এই লাইসোজোম। ঠিক আছে, আর পাকস্থলিতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl যেটার সংকেত। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? পাকস্থলিতে থাকে। ঠিক আছে, পাকস্থলিতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে চোখের কোণে ফ্যাকাশে হয়? চোখের কোণে ফ্যাকাশে হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর কোনটা হবে?
উত্তর হবে হচ্ছে ভিটামিন বি। ঠিক আছে, ভিটামিন বির অভাবে হচ্ছে যে চোখের কোণে ফ্যাকাশে সেটা হয়। আর ভিটামিন সির অভাবে স্কারভি বা মাড়ি থেকে রক্ত ফোলা, এটা আমি কিছুক্ষণ আগে বললাম। আর ভিটামিন বির অভাবে আরও একটা জিনিস হয়, ভিটামিন বির অভাবে ঠোঁটের কোণে ঘা বা জিভে ঘা এই ধরনের উপসর্গ হতে পারে। পরের প্রশ্ন দেখো, নিচের কোন যৌগের জন্য দাঁতের সাদা ছোপ হয়? দাঁতের সাদা ছোপ কি কারণে হয়? ফ্লুরাইডের যখন বিষক্রিয়া হয়, ফ্লুরাইড যে যৌগটা, সে ফ্লুরাইডের যৌগের বিষক্রিয়ার ফলে দাঁতের সাদা ছোপ হয়। ঠিক আছে, আরেকটা জিনিস হয় এই ফ্লুরাইড যৌগের বিষক্রিয়া, খেয়াল রাখবে, একটু নোট করে নাও। সেটা হচ্ছে নখের, আমাদের যে নখ, সে নখের কোনা ভাঙা। ঠিক আছে, এই নখের কোনা ভাঙা যে রোগটা, এটা হচ্ছে এই ফ্লুরাইডের অভাবে হচ্ছে, ফ্লুরাইডের বিষক্রিয়াজনিত কারণে হয়। পরের প্রশ্ন, কোনো একজন ব্যক্তির বৃদ্ধি যদি অস্বাভাবিক হারে হয়, কোনো একজন ব্যক্তির বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হারে যখন হয়, সেটাকে কি বলে? সেটাকে কি বলে? উত্তর হবে জাইগ্যান্টিজম বা দৈত্যাকার গঠন। অপশন এ উত্তর হবে জাইগ্যান্টিজম বা দৈত্যাকার গঠন। ঠিক আছে, অপশন এ উত্তর হবে। আর এখানে আরেকটা অপশন আছে, যদি ডোয়ারফিজম যেটা আছে, সেটা যে অত্যাধিক হারে যদি কমে যায়, যদি বৃদ্ধি কম হয়, সেটাকে বলে বামনত্ব বা ডোয়ারফিজম। এখানে ইংলিশ নামগুলো আমি কেন দিলাম, এখানে কখনো কখনো দেখা যেতে পারে একদম তোমাদের বাংলা কোশ্চেন এরকম ইংলিশ টার্ম করে দিয়ে দিল, যেটা তোমাদের কিছু করার নেই, এখানে বাংলা তোমরা পেলে না। ঠিক আছে, সুতরাং আমি সেই জন্য ইংলিশ কোশ্চেনটা আমি দিয়েছি, আমি বলার সময় বাংলাটা বলে দিচ্ছি, বাংলাটা তোমরা একটু মনে রেখো। পরের প্রশ্ন দেখো, এই কোশ্চেনটা একটা অঙ্ক করে হয়তো দিতে পারে, আমার এখানে অঙ্ক করার সম্ভব হলো না, আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি। দেহভর সূচকের সূত্র, আমাদের যে দেহভর সূচক, এই দেহভর সূচক বের করার যে সূত্রটা, এটা কোনটা হবে অপশনের মধ্যে? ওজন বাই উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, ওজন বা উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, একটা মানুষ যদি বলি আমি 40 কেজি ওজন আর উচ্চতা যদি 4 ফুট হয়, 40 কেজি ওজন আর উচ্চতা যদি 4 ফুট হয়, তাহলে এরকম ধরনের প্রশ্ন দিল, 40 কেজি ওজন, উচ্চতা 4 ফুট, তাহলে এই মানুষটার দেহভরের সূচক কত? তাহলে এখানে উত্তরটা করতে হবে তোমাদের ওজন বা উচ্চতা স্কোয়ারের। এই ওজনটাকে তোমাদের মিটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যে ওজন না, সরি, এটাকে তোমাদের যে ফুটটা আছে, এই ফুটটাকে তোমাদের মিটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই 1 ফুট সমান সমান, নিচে ফর্মুলাটা দেখো, 1 ফুট সমান সমান 0.3048 মিটার। তাহলে 4 ফুট ইজিক্যাল টু 4 থেকে এটা 4 দিয়ে এটা গুণ হয়ে যাবে, যেটা হবে সেটা তোমাদের মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে তারপরে তোমরা সেটা 40 বাই সেই মিটারটা দিয়ে তোমাদের অঙ্ক হবে। নেক্সট প্রশ্ন দেখো, মেয়েদের শারীরিক বৃদ্ধি থেমে যায় কত বছর বয়সে? মেয়েদের যে শারীরিক বৃদ্ধি হয় সেটা থেমে যায় কত বছর বয়সে? 18 বছর বয়সে। 17-18 যে বছর বয়সটা, সেই বছর বয়সে হচ্ছে মেয়েদের বৃদ্ধিটা হচ্ছে থেমে যায়। মেয়েদের বৃদ্ধি শুরু হয় তাহলে কত বছর বয়সে? শুরু হয় হচ্ছে মেয়েদের 8 থেকে 12 বছর বয়সে। ছেলেদের বৃদ্ধির আগে শুরু হয় মেয়েদের বৃদ্ধি। 8 থেকে 12 বছর বয়স থেকে মেয়েদের বৃদ্ধি শুরু হয় এবং 17-18 বছর বয়সে যা শেষ হয়ে যায়। ছেলেদের বৃদ্ধিটা শুরু হয় একটু দেরি করে, যেটা হচ্ছে 10 থেকে 14 বছর বয়স থেকে ছেলেদের বৃদ্ধি শুরু হয়। আর ছেলেদের যে বৃদ্ধির যে শেষ এন্ডটা, ছেলেদের বৃদ্ধি শেষ হয় কত বছর বয়সে? 21 বছর বয়সে। মেয়েদের বৃদ্ধি থেমে যায় 18 বছর বয়সে, আর ছেলেদের বৃদ্ধি থেমে যায় হচ্ছে 21 বছর বয়সে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ব্যাঙের ছাতা এবং অন্যান্য সব ছত্রাকরা যে গোত্রের মধ্যে পড়ে, সে গোত্রটা কি? সে গোত্রটা কি গোত্র? সে গোত্রটা হচ্ছে অপশন সি হচ্ছে ফাঙ্গি। ঠিক আছে, গোত্রটা হচ্ছে ফাঙ্গি গোত্র। ঠিক আছে, খেয়াল রাখবে, এটা হচ্ছে ফাঙ্গি গোত্র। আর হচ্ছে এই ছিল হচ্ছে তোমাদের, আর এখানে দেখো তোমাদের কিছু কিছু ইয়ে দেওয়া আছে, কিছু যে ইংলিশ টার্ম দেওয়া আছে, এই ইংলিশ টার্মগুলো তোমরা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে এগুলো সব নিয়ে আলোচনা করে দেবো তোমাদের। নেক্সট ভিডিও অবশ্যই আসবে, কিন্তু তার আগে হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ভিডিওটাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের ছড়িয়ে দিও। আর এই পর্যন্তই থাক আজকের ভিডিওতে।
তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।